সারা রাজ্য তথা সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে যে ঘটনা ঘটে চলেছে, প্রত্যেকটা স্কুলে লাগাম ছাড়া ফি বৃদ্ধি হচ্ছে। শিক্ষার আলোয় উদ্ভাসিত সংস্কৃতির চারণ কবি, আর এই অসম্ভবকে সম্ভব করেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের হিকমপুর উচ্চ বিদ্যালয়। সব পেয়েছির স্কুল হিকমপুর উচ্চ বিদ্যালয় যথার্থ অর্থে শিশু বান্ধব। আমরা সরকারের বেঁধে দেওয়া 240 টাকাটাই ডেভেলপমেন্ট ফি বাবদ নিয়ে থাকি। এর বাইরে আইডেন্টিটি কার্ড বা আর যা যা আনুষঙ্গিক ছোটখাটো খরচ আছে সেগুলো বাচ্চারা যেটুকু দেওয়া, সেটা খুব বেশি হলে হয়তো 70 টাকা 80 টাকা অতিরিক্ত নেওয়া হয়। আমরা যে জায়গায় স্কুল চালাই সেখানে দিনান্তে পান্তে ফুরে অবস্থায় যেহেতু বেশি, কাজে আমাদের অতিরিক্ত ফিস গার্জেনদের কাছে চাওয়ার কোনো জায়গাও নেই, আর আমরা সাথে চাইতে পারিও না। তারা যতটুকু মানে দিতে পারে সামর্থ্য অনুযায়ী আমরা সেটুকুর মধ্যেই রাখি। ওই খুব বেশি হলে হয়তো ওই আনুষঙ্গিক যে সামান্য খরচ সেইটা নেওয়া হয়, সেটা 70 টাকা 60 টাকা 70 টাকা অতিরিক্ত, সেটা ওই আইডেন্টিটি কার্ড, ডায়েরি। তারপরে আমাদের স্কুলগুলো আরেকটা সুবিধা আপনাকে বলি যে আমাদের অন্যান্য স্কুলগুলো কার কি সমস্যা আছে জানি না, কিন্তু আমাদের ক্ষেত্রে শিশু সংসদটা অত্যন্ত সক্রিয়। আমি এই প্রশ্নটাতেই আসছিলাম যে আপনি স্কুলে হেডমাস্টার হিসেবে কতদিন ওখানে আছেন? আমার ওখানে 18 বছর হলো। 18 বছর। এই 18 বছর অর্থাৎ 2006 সালে আপনি 7 সালে, তা এই সময়কালে স্কুলকে আপনি একদম শূন্য থেকে আজকের এই গোল্ডেন জায়গায় নিয়ে এসেছেন। সেখানেও সেদিনও ফিজ নিয়ে সমস্যা ছিল, এই আর্থিক অনটন বলবো, মানে আমাদের অন্যান্য শিক্ষকদের যে কথা দাবি অনুযায়ী যে আর্থিক অনটন মেটাতে ফিজ বাড়াতে হয়েছে। আপনার এলাকার যে মানুষের কথা আপনি বললেন এখানে, তাদের পেশার কথা, সেই দিকে দাঁড়িয়ে আপনি স্কুলকে এত দিকে উন্নত করলেন কিভাবে? এটা যখন স্কুল ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে, এই বড় হওয়ার পেছনে এলাকার মানুষের অকুণ্ঠ সহযোগিতা ছিল। সেটা কিছুটা কায়িক শ্রমে, যেমন আমার ওখানে রাজমিস্ত্রি ডেলিভারার বেশি, তারা এমনও হয়েছে, তারা গার্জেন সকলে, যে তারা অনেকেই ফ্রিতে কাজ করে দেওয়া। আমরা গ্রামীণ যে সিমেন্টের দোকান বা আর যা যা কনস্ট্রাকশন মেটেরিয়ালের দোকানগুলো আছে তাদের কাছে, তারাও আমাদের গার্জেন, তাদের কাছে গিয়ে আমরা দাবি করতাম যে আপনারা দেবেন, আপনাদের বাচ্চাদেরকে আমরা ভালো পরিষেবা দিতে পারবো, আপনারা দিন। তো তারা দুহাত ভরে দিয়েছে। শুধু তাই না, কোনো একটা প্রকল্প করতে গিয়ে হয়তো কিছু অর্থের প্রয়োজন হয়েছে। যে সময় সরকারি সাহায্য এতটা পেতাম না, তখন স্কুল সদ্য গড়ে উঠছে, সেই সময় কিন্তু গ্রামের মানুষ দুহাত ভরে যতটুকু পেরেছেন দিয়েছেন, এবং সেটা তারা নিজেরাই দিতেন। হয়তো কোনো গার্জেন্স মিটিং এ আমরা বলছি এই প্রজেক্টটার জন্য আমাদের 50 টাকা করে গার্জেন দিতেন, ছাত্র কম ছিল দরকার, তো তারা নিজেরাই বলতেন যে 50 টাকা নয় মাস্টারমশাই, আপনি 100 টাকা করে নিন, আর একটু বেশি করে পড়ুন। এই অ্যাডভান্টেজ গুলো, এই বিশ্বাসটা আমরা অর্জন করতে পেরেছিলাম যে স্কুলে যেটাই করা হচ্ছে সেটা তাদের বাচ্চাদের ভালোর জন্যই করা হচ্ছে। পরবর্তীকালে যখন স্কুল হাইলাইটেড হলো যে ভালো কাজ করছি বলে, তখন কিন্তু সরকারি তরফে সেটা ব্লক প্রশাসন বা জেলা প্রশাসন, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমরা তার পরবর্তীকালে সমস্ত সহযোগিতা পেয়েছি, এবং সরকারি সমস্ত গ্র্যান্ট আমরা যথাসময়ে পেতাম। অবশ্যই সেটাকে ঠিকঠাক ইউটিলাইজ করতাম। কাজেই এই স্কুলটাকে সাজিয়ে গুছিয়ে তোলার পেছনে সরকারি নির্দিষ্ট প্রকল্পের সরকারি অর্থ, সেটাও আমরা খানিকটা বাঁচিয়ে অন্যান্য কাজকর্মগুলো করতে পেরেছি। আর গ্রামের মানুষ তো অকুণ্ঠ সহযোগিতা করেছেন। আমরা সিএসআর যেটাকে বলে, যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমাদের ওখানে খুব বড় শিল্পপতি নেই, কিন্তু ছোটখাটো ইট ভাটা থেকে শুরু করা আর যা যা ব্যবসাদার আছে তাদের কাছে গিয়েও আমরা হাত পাততাম। পরবর্তীকালে তারা নিজেরাই দিতেন। আর সব থেকে বড় কথা যেটা, যে স্কুলের ডে টু ডে যে খরচ খরচা, যেটা স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গার্ডেন মেনটেন করা, টয়লেট পরিষ্কার করা, এইগুলো আপনাকে আমি বলছি বলে নয়, এটা হয়তো গোটা জেলা জুড়ে এটা আমাদের মতো বেশ কিছু স্কুল আছে যারা কিন্তু ওই আউটসোর্স করাই না। এটা নিজের, মানে আমরা সব সময় বলি যে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পৃথিবী জুড়ে ছাত্রছাত্রীর মধ্যে একটা রাইটস এনশিওর করার কথা উঠছে, যে পার্টিসিপেশন।
যে অংশগ্রহণ তারা জানে না, সমাজে তারা কিভাবে অংশগ্রহণ করবে সেটা তাকে শেখাতে হবে স্কুল থেকে। এই স্কুল থেকে শেখানোর একটা অঙ্গ কিন্তু যে তোমার স্কুল ওনারশিপ বিল্ড আপ করে তুমি বাড়িকে যেমন নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, গ্রামাঞ্চলে তো কাজের লোক পাওয়া যায় না, কাজের লোকের কালচারটা শহরাঞ্চলে, তাহলে গ্রামাঞ্চলে যেমন নিজেরাই তোমাদের বাড়িঘর পরিষ্কার রাখো, স্কুলও তো তোমাদের নিজেদের করতে হবে। এই করতে করতে এই গার্ডেন মেনটেনিং থেকে শুরু করে আমাদের যা যা কাজকর্ম আছে সেটা প্রতিদিনের স্কুল ঝাড় দেওয়া থেকে শুরু করে পায়খানা বাথরুমে জল ছেটানো, ফিনাইল দেওয়া থেকে শুরু করে সবটাই কিন্তু ছাত্রছাত্রীরা করে, চাইল্ড ক্যাবিনেট করে। এই চাইল্ড ক্যাবিনেট সক্রিয় থাকার কারণে আমাদের ডে টু ডে খরচটা অন্যান্য যে স্কুলগুলোর কথা আপনি বলছেন, যারা এই খরচের কথা বলছেন, নিশ্চয়ই তাদের সেই খরচ আছে, কিন্তু আমাদের এই খরচগুলোতে খুব বেশি দুশ্চিন্তা নেই। আমরা নিজেরাই নিজেদের এটা করে নিই কাজ, যার ফলে ওই খরচের হাত থেকে আমরা বেঁচেছি। কম্পিউটার পড়ানো, কম্পিউটার শেখানো আপনার স্কুলে কি সেগুলো আছে আধুনিক? হ্যাঁ, আমার তো আইসিটি প্রজেক্ট আছে। আইসিটি প্রজেক্টের নির্দিষ্ট শিক্ষক আছেন, তাকে সরকার মাইনে দেয়, কাজে বাচ্চাদের কাছ থেকে আমার তো টাকা নেওয়ার প্রয়োজন হয় না। আমাদের তো 5 to 10 আইসিটির আন্ডারেই দেওয়া হয়, আর 11-12 আমার সায়েন্স নেই, শুধু আর্টস আছে, তারপরে ওখানে কম্পিউটার অ্যাপ্লিকেশনও নেই। 5 to 10 তো আইসিটি আছে, আমার তো আলাদা কম্পিউটারের টাকা বাচ্চাদের কাছে নেওয়ার প্রয়োজনই নেই। এই যে আপনার 11-12 নেই বলছেন, এখন আগামী দিনে যদি ধরুন যেভাবে কম্পিউটারের ডিমান্ড বাড়ছে, তাতে যদি আপনার প্রয়োজন হয়, তখন আপনি কিভাবে সেটা কোনো পরিকল্পনা করেছেন বা কোনো আলোচনা হয়েছে কি? আমার আসলে কম্পিউটার তো অবশ্যই শেখা দরকার। 5 to 10 যারা, তারাই আমার 11-12 আসে, কাজে আলাদা করে 11-12 শেখানোর দাবি এখনো পর্যন্ত ওঠেনি বাচ্চাদের পক্ষ থেকে। আইসিটিতে আমরা 10 পর্যন্তই দিই, যদি প্রয়োজন হয় আমরা আইসিটিটাকে ব্যবহার করতে পারি। আর গার্জেনদের সাথে আলোচনা করে দেখা যেতেই পারে যে যদি বাচ্চারা ডিমান্ড করে, আমার যদি 11-এ 100 বাচ্চা থাকে, নিশ্চয়ই সেই 100 বাচ্চা আমাদের কম্পিউটার শিখতে চাইবে না। যদি 25 জন, 30 জন, 50 জন চাই, অবশ্যই গার্জেনদের সাথে আলোচনা করে তারা কতটুকু বহন করতে পারবেন খরচ, বা আমরা সবসময় গার্জেনদের উপর চাপাই না, মানে আমরা স্কুলের যতটুকু থাকে ততটুকুকে আগে ইউটিলাইজ করে তারপরে যদি প্রয়োজন হয় সেটা চাই, সেক্ষেত্রে সেটা ভেবে দেখবো। তবে 5 to 10 ওরা শিখেই যায়, এখনো পর্যন্ত 11-12 এর কম্পিউটার শেখার জন্য আবেদন আসেনি, যদি আসে সেই মতো তখন ভাববো। তা এইখান থেকে আর একটা জিনিসও পরিষ্কার হচ্ছে যে অতিরিক্ত ফিস, যে 1000-1200 টাকার যে এক্সট্রা ফিস নেওয়ার দাবি নিয়ে গোটা মুর্শিদাবাদ জেলা রাজ্য কয়েক জুড়ে যে উত্তাল অবস্থায় আছে, সেইখানে দাঁড়িয়ে আপনার কাছ থেকে একটুকু আমরা অ্যাসিওর হতে পারছি যে স্কুল যদি ঠিক করে যে কোন কোন জায়গাটায় কিভাবে খরচ সামলাবো, তাহলে তার দৈনন্দিন সংসার চালাতে অসুবিধা হওয়ার কথা নয়, কি বলেন? একটা প্ল্যান তো দরকার। এখন দেখুন, যে স্কুল 240 টাকার ওপরে তার নেওয়ার প্রয়োজন হচ্ছে, নিশ্চয়ই তারা গার্জেনদের সাথে কথাবার্তা বলে আলাপ আলোচনা করেই। তারা বলছেন যে ইলেকট্রিক বিল বেশি আসে। না, সেটা না আসে, মানে আসে, এটা খুব অবাস্তব কিছু নয়। আমার যেমন সোলার আছে, সোলার প্যানেল আছে, 10 kb আছে, আমার অনেক স্কুলেই আছে মুর্শিদাবাদ জেলা, হয়তো আগামী দিনে প্রায় সব স্কুলেই হয়ে যাবে। এটাও ঠিক, ইলেকট্রিসিটি একটা বড় খরচ, মানে একটা বড় স্কুলের ক্ষেত্রে ইলেকট্রিসিটি বাবদ 70, 75, 80 হাজার টাকা পর্যন্ত গোটা বছরে বিল দিতে আমি নিজেই দিতাম, যখন আমার সোলার প্যানেল ছিল না। তো এটা একটা বড় খরচ তো বটেই। সেক্ষেত্রে আপনার কম্পোজিট গ্র্যান্ট এখন আমি এটাই বলতে যাচ্ছিলাম যে এটা থেকে স্কুলের বোঝা কমানোর জন্য কিন্তু এবছর আমরা একটু দেরি হচ্ছে কম্পোজিট গ্র্যান্টটা পেতে, কিন্তু এতদিন পর্যন্ত হাই স্কুলগুলোর ক্ষেত্রে হাইয়েস্ট 1 লাখ টাকা আর লোয়েস্ট 75,000 টাকা কিন্তু স্কুলগুলো কম্পোজিট গ্র্যান্ট পেত, যেখান থেকে ইলেকট্রিফিকেশনের খরচ, ইলেকট্রিসিটি বিল দেওয়ার খরচ, এক্সামিনেশন চালানোর খরচ, এগুলোর জন্যই গভর্নমেন্ট থেকে দেওয়া হতো। তো এখন যে স্কুলের বেশি নেওয়ার প্রয়োজন হচ্ছে, নিশ্চয়ই তাদের বিভিন্ন প্রকল্পে তারা প্ল্যান করেই নেয়, এখন সেটা তারা বলতে পারবে। একটা অপ্রিয় সত্যি কথা আপনার সঙ্গে আমি একটু শেয়ার করে নিই। অপ্রিয় সত্যি কথা মাস্টারমশাইদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমরা দেখেছি অনেক স্কুলে হেডমাস্টার, প্রধান শিক্ষকের বলুন বা শিক্ষক রুম বলুন, শিক্ষকের যেখানে বসেন আর কি, শিক্ষকের ঘরে, সেগুলোতে এসি থাকে। পড়ুয়ারা কিন্তু এসিতে বসে না। এমন কোনো সরকারি স্কুল নেই যে পড়ুয়ারা এসিতে আছে, কিন্তু
এটাও কি কয়েক ঘন্টার জন্য মাস্টারমশাইরা যদি এসিটাকে বন্ধ করতেন তাহলে কি, আমার উচিত না আমার এই কথাটা বলা, তবু বলছি যে এসির খরচ কি এক্সট্রা বার্ডেন নিয়ে আসে ইলেকট্রিক বিলের ক্ষেত্রে? সে তো আসবেই, কারণ 2 টন এসি যদি একটা ঘরে 2টো লাগানো থাকে সেটা তো নিশ্চয়ই সে বার্ডেনটা আনবে। আর এটা আমার ব্যক্তিগত মত, কে কিভাবে ভাবেন সেটা তার ব্যাপার। যে যতক্ষণ আমি কোনো ফ্যাসিলিটিস বাচ্চাদের, স্কুল তো বাচ্চা মানে ছাত্রছাত্রীর জন্য, তাকে আমি যে সুযোগ সুবিধা দিতে পারছি না সেটা আমি ভোগ করব, এটাতে আমি বিশ্বাসী নই এই মতে। কারণ আমি তখনই আমার রুমে এসি লাগানোর কথা ভাববো যখন ছাত্রছাত্রীদের ঘরগুলোতে আমি এসি দিতে পারবো। এবং এটা কোনো স্কুল তার নিজের মতো করে বা অথরিটি তার নিজের মতো করে ভাবতেই পারে। তবে আমার মতে এটা একটু অস্বস্তিকর যে আমার সন্তান সম বাচ্চারা তারা গরমে বাইরে থাকবে আর আমি বিং দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন এসির ভেতর বসে থাকবো, এটাতে আমি বিশ্বাসী নই। আর আপনার যে পরীক্ষার যে খরচ হয়, খাতা পেন পেন্সিল কেনা, প্রশ্ন তৈরি করা, তাতেই বা কত টাকা খরচ হতে পারে? সেটা স্কুলের মানে ছাত্রছাত্রী কলেবরের উপর নির্ভর করবে। তবে খুব বেশি হওয়ার কথা নয়। এখন তো বছর জুড়ে পরীক্ষা, 3টে সামেটিভ নিতে হয়। 3টে সামেটিভ মিলিয়ে খরচ কম হয় না, তবে সেটা তার জন্য ডেভেলপমেন্ট ফি আছে। এখন এটাও ঠিক যে এখন স্কুলের যত বেশি ডেভেলপমেন্ট ওয়ার্ক প্রয়োজন, নতুন স্কুলগুলোর ক্ষেত্রে একটু এই প্রয়োজনটা কম। কিন্তু যাদের পুরনো বিল্ডিং তাদের ক্ষেত্রে এটা অস্বীকার করবার নয় যে সারা বছর ধরে এত ছেলে মেয়ে স্কুলে মানে চলাফেরা করে, সারাদিন ধরে থাকে, তার ফলে কিছু ক্ষয়ক্ষতি তো হয়। বিশেষ করে আপনার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস এর যে ক্ষয়ক্ষতি, টয়লেটের যে আপনার টয়লেট যে পাইপ বা কল বা এগুলোর যে ক্ষয়ক্ষতি, বেঞ্চ, হ্যাঁ, এগুলোর একটা খরচ আছে, এটা অস্বীকার করবার নেই। মানে ডেভেলপমেন্ট ফি 240 টাকা করে নিয়ে সারা বছর ধরে এইগুলো মেনটেন করে পরীক্ষা চালানো, এইগুলো কিছুটা সমস্যা তো বটেই। ওই যে কম্পোজিট গ্র্যান্টটা তাতে আমাদের খানিকটা সহযোগিতা করে। আর এর বাইরেও যদি কোনো স্কুলের প্রয়োজন হয় সেটা নিশ্চয়ই আলাপ আলোচনা করে একটা গার্জেনদের, বিশেষ করে গার্জেনদের মতামত নিয়ে নিশ্চয়ই তারা করেন, এটা করা উচিত। আর এর বাইরে এই 240 টাকা বিতর্ক, এটা তো হয়তো চলতেই থাকবে। কারণ দুটো দিক আছে, একদিকে সরকারি নির্দেশ 240 টাকার বেশি ডেভেলপমেন্ট ফি নেওয়া যাবে না, অন্যদিকে এটাও বাস্তব যে 240 টাকা দিয়ে স্কুলটা সঠিকভাবে চালানোর, যদি কোনো স্কুলের ক্ষয়ক্ষতি বেশি হয় তাহলে সেটা মুশকিল। এবার এটাও করা যেতে পারে যে ক্ষয়ক্ষতি হলে তখন আলাদা করে একটা বাজেট করে সেই মতো। আসলে এই খরচগুলো তো আমরা বলতেই পারি যে ধরুন প্রতিদিন তো তার এই ড্যামেজ হয় না, তার তো একটা রেকারিং ড্যামেজ তো নয়। এগুলো হচ্ছে সাডেনলি কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটার জন্য এগুলো হতে পারে না। যেমন বেঞ্চ বা ওই টয়লেটের পাইপ ভাঙা বা আপনার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস এর ক্ষতি, এগুলো আপনি ধরে নিতে পারেন বড় স্কুলগুলোর ক্ষেত্রে প্রায় রেগুলার, মানে 2, 3, 4টে এটা পাল্টাতেই থাকে। আর মুশকিলটা হচ্ছে কি, আপনার মেটেরিয়ালের দাম যে খুব বেশি তা নয়, কিন্তু ওই একটা দিন আপনি 2টো কল লাগাতে গেলেই যে মিস্ত্রি খরচ, মানে এগুলো আছে, এগুলো মানে আমি আপনার কথা থেকে যেটুকু, আপনার স্কুল কেন্দ্রিক এবং টোটাল কথা থেকে যেটুকু এলাম, তাতে হচ্ছে যে স্কুলের প্রতিদিনকার খরচের জন্য স্কুলের ফিজ এত নয়, প্রতিদিন যে আমার আদার্স যে ডেভেলপ দরকার স্কুলের তৈরি করার জন্য, চাকচিক্য করার জন্য, সিসিটিভি বসানো থেকে আদার্স, তার জন্য আমার তহবিল আছে, উন্নয়ন তহবিল, মানে গভর্নমেন্টের বিভিন্ন ফান্ড আছে, সেগুলো পাওয়া যায়। আরো একটা কথা উঠেছে, পরিচালন সমিতির চাপে, স্কুলের পরিচালন সমিতির চাপে প্রধান শিক্ষক এই ফিজ নিতে বাধ্য হন। এরকম কি কোনো পলিটিক্যাল চাপ থাকে যে না আপনাকে নিতে হবে? হ্যাঁ, যে এরকম আমার শোনা নেই বা আমার মনেও হয় না। কারণ ফিজ বাড়াতে হবে, কতটুকু ফিজ প্রয়োজন, এটা আগে তো উঠে আসবে হেড অফ দি ইনস্টিটিউশনের এন্ড থেকে। স্কুলের যারা ডে টু ডে এটা ফেস করছেন, পরিচালন সমিতি তো পলিসি মেকার, তারা হেড অফ দি ইনস্টিটিউশন বা স্কুলের যে ফিনান্স সাব কমিটি আছে তারা আলাপ আলোচনা করে যখন দেখবেন এটা আমাদের প্রয়োজন, তখন কমিটির কাছে প্লেস করবেন, কমিটি সেটাকে অ্যাপ্রুভাল দিলে তবে হবে। কমিটি চাপ দিয়ে এটা করাচ্ছেন বা করানোর প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। আর
এটা কোথাও ঘটেছে বলে আমি শুনিও নি। এখন যদি ঘটে আপনি বলছেন যদি এটা হয় তো সেটা আমার জানা নেই। আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে আমরা যেটুকু জানতে পারলাম যে স্কুলের সরকারের বেঁধে দেওয়া 240 টাকার ফির অতিরিক্ত খুব বেশি হলে 150 থেকে 200 টাকা হয়তো এগোনো যেতে পারে বা এরকম একটা সার্টেন, কিন্তু কখনোই সেটা 1000-1200 কোথায় লাগবে বলে আপনার কি মনে হয়? এখন সেটাই বলছি যে এটা প্রয়োজন ভিত্তিক। আমি মানে যে খরচগুলোর কথা বললাম, ডে টু ডে যে রেকারিং এক্সপেন্ডিচার গুলো চালিয়ে স্কুলটাকে ঠিকঠাক মেনটেন করা, দেখুন সৌন্দর্যায়নের কোনো লিমিট নেই। আপনি কোথায় গিয়ে শেষ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি ওয়াল পেন্টিং করতে করতে এত করতে পারেন একটা বড় স্কুল বিল্ডিং এ যে সেখানে টাকা পয়সা কত মানে প্রয়োজন হতে পারে এখন থেকে বলা যাবে না, কিন্তু মোটামুটি ভাবে একটা স্কুলকে সাজিয়ে গুছিয়ে ডে টু ডে মেনটেন করে চালাতে গেলে আপনি যে টাকাটার কথা বললেন সেটা অন্তত আমি যা এতদিন ধরে আমার যে অভিজ্ঞতা সেটা যথেষ্টই। এর বাইরে যে অ্যামাউন্টের কথা আপনি বলছেন সেটা যদি কারোর ক্ষেত্রে আরো কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা ছাত্রদেরকে দেওয়ার প্রয়োজনে তারা নিয়ে থাকেন তো সেটা তারা বলতে পারবেন, সেই ব্যাপারে আমার ধারণা নেই। তবে ওই অ্যামাউন্টটা 400 তো মানে এমনিতে যথেষ্ট শুধু স্কুলকে চালানোর ক্ষেত্রে এই অ্যামাউন্ট ঠিক আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার কম্পোজিট গ্র্যান্ট বন্ধ করে দিয়েছে, যার ফলে স্কুলে টাকা আসছে না। স্কুলের যেসব টাকা পায় কোনো কিচ্ছু দিচ্ছে না রাজ্য সরকার। এর ফলে ছাত্রদের সাথে শিক্ষকদের, অভিভাবকদের সাথে শিক্ষকদের দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে এই তৃণমূল সরকার। আমরা প্রথমে এর প্রতিবাদ জানাচ্ছি।